All my students all over West Bengal, we welcome you again to Bangla Shikha online classroom. করোনা থেকে থাকতে দূরে বিদ্যালয় আজ নিজের ঘরে। তোমরা নিশ্চয়ই ই পোর্টাল থেকে তোমাদের যে ভিডিওগুলো আপলোডেড হচ্ছে, অ্যাক্টিভিটি টাস্ক হচ্ছে, সেগুলো করছো। আজকে আমরা ক্লাস 9-এর হাউ টু রাইট আ বায়োগ্রাফি, রাইটিং আ বায়োগ্রাফি এই টপিকটা করব। রাইটিং আ বায়োগ্রাফি তোমাদের কাছে নতুন কোনো বিষয় না, কারণ ক্লাস 7 থেকেই তোমরা এটা করে যাচ্ছ। তবুও আমরা তোমাদের প্র্যাকটিসের জন্য এটা ভিভিডলি আজকে আবার করে রিভিশন করব, কিভাবে তোমরা বায়োগ্রাফিটা লিখলে ভালো নম্বর স্কোর করতে পারবে। এটাতে ইউজুয়ালি 10 নম্বর থাকে এবং মাধ্যমিকেও এসে থাকে এটা। What is a biography? Biography কি? Biography is a written account of someone else's life. অন্য কারো জীবন নিয়ে যখন অন্য আরেকজন ব্যক্তি লেখেন তখন সেটাকে বায়োগ্রাফি বলা হয়। এবং বায়োগ্রাফি usually it is written about a great personality who has some contribution to the society. So it is very important for a biography to have points যেগুলো হাইলাইট করে about the achievement of that person, the contribution that person has to the society, and the historical subject বা historical significance of that person. এটা কিন্তু সবসময় যে যারা মারা গেছেন তাদেরকে নিয়ে লেখা হয় তা না, অনেক লিভিং পার্সনদেরকে নিয়েও কিন্তু বায়োগ্রাফি লেখা হয়। তোমরা ইউজুয়ালি করে থাকো বায়োগ্রাফি অফ রবীন্দ্রনাথ টেগোর বা আব্দুল কালাম আজাদ, কিন্তু সচিন তেন্ডুলকরকে নিয়েও কিন্তু বায়োগ্রাফি লেখা হয়। এবার এই প্রসঙ্গে তোমাদেরকে একটুখানি অটোবায়োগ্রাফির কথা বলি, কেননা বায়োগ্রাফি এবং অটোবায়োগ্রাফি এই দুটো তোমাদের অনেক সময় গুলিয়ে যায়। অটো মানে সেলফ, অটোবায়োগ্রাফি অর্থাৎ যখন কোনো পার্সন নিজে তার লেখাটা লিখছে, নিজেই নিজের জীবনীটা লিখছে, তখন সেটাকে কিন্তু অটোবায়োগ্রাফি বলা হয়। এবং এটা হয় কি ফার্স্ট হ্যান্ড অ্যাকাউন্ট দেয় আমাদের, অর্থাৎ সচিন তেন্ডুলকর যখন নিজের জীবনের কথা লিখছেন তখন কিন্তু আমরা সরাসরি তার মুখ থেকে শুনছি, কিন্তু সচিন তেন্ডুলকর সম্বন্ধে যখন অন্য কেউ লিখছেন তখন কিন্তু সেই ব্যক্তি সচিন তেন্ডুলকরের যে অ্যাচিভমেন্টগুলো আছে সেইগুলো নিয়ে লিখছেন। তাহলে বায়োগ্রাফি আর অটোবায়োগ্রাফির তফাৎ হলো বায়োগ্রাফি অন্য কেউ একটা পার্সনকে নিয়ে লেখেন এবং অটোবায়োগ্রাফি সেই পার্সন নিজেকে নিয়ে লেখেন। এবার আমরা চলে যাব কিভাবে তোমরা একটা বায়োগ্রাফি লিখবে। ইউজুয়ালি বায়োগ্রাফি যখন লেখা হয়, যখন কেউ কারো জীবনের ওপরে একটা বায়োগ্রাফি লেখার চেষ্টা করেন, তখন কিন্তু ইউজুয়ালি সেই পার্সনের কাছ থেকে পারমিশন নিতে হয় এবং ভীষণভাবে ডেটাগুলো রিসার্চ করে খুব ভালোভাবে কালেক্ট করতে হয়, কেননা ডেটাগুলো যেন সঠিক হয়। আমরা আজকে যে বায়োগ্রাফি নিয়ে আলোচনা করব সেটা কিন্তু একটু আলাদা। তোমাদেরকে যে বায়োগ্রাফি লিখতে হয় সেগুলোতে কিন্তু হিন্টস দেওয়া থাকে, তাই জন্য রিসার্চ ওয়ার্ক বা বাকি কিছুর প্রয়োজন হয় না। তোমাদেরকে করতে হবে কি, প্রথম হলো ইউ শুড ইউজ অল দ্য হিন্টস গিভেন। যে হিন্টসগুলো দেওয়া থাকে সেইগুলো কিন্তু তোমাদের সমস্ত উল্লেখ করতে হবে এবং তারপরে তোমরা চাইলে সেই ব্যক্তি সম্বন্ধে কিন্তু নিজেদের কোনো বক্তব্য যেটা রেলেভেন্ট ওই প্যাসেজের জন্য, দ্যাট ইউ ক্যান অ্যাড, বাট you should keep in mind that you should be maintaining the word limit given. Usually তোমাদের কিন্তু 100 words এই লিমিটটা দেওয়া থাকে, এটা +-5 হতে পারে, কিন্তু তোমরা এটা মনে রাখবে যে লেখার সময় you should cover all the points that are given in the question and you may add something, but keep in mind that it does not exceed the word limit. এরপরে আছে তোমাদের পয়েন্টসগুলো যে দেওয়া আছে সেগুলো তোমরা যে কনস্ট্রাক্ট করবে, দ্য সেন্টেন্সেস শুড বি কারেক্ট, এবং সেই সেন্টেন্সেস কারেক্ট হতে গেলে কি হবে, তোমাদেরকে আর্টিকেল, প্রিপোজিশন, ভার্ব এগুলোর দিকে কিন্তু খেয়াল রাখতে হবে। তোমাদেরকে আমি এর পরেই একটা এক্সাম্পল দেব কিভাবে একটা হিন্টস থেকে তোমরা একটা প্যারাগ্রাফ বা বায়োগ্রাফি ডেভেলপ করবে, তখন আমি তোমাদেরকে এই জিনিসগুলো একেবারে পয়েন্ট আউট করে ডিটেলসে বলে দেব।
আরেকটা জিনিস খুব মনে রাখা উচিত যে তুমি যখন বায়োগ্রাফি লিখছো তখন তুমি যে ব্যক্তিকে নিয়ে লিখছো তার কখন জন্ম হয়েছে, সে কি কি কাজ করেছে, সবকিছু কিন্তু ঘটে গেছে। সুতরাং অল দ্য ইভেন্টস দ্যাট অলরেডি হ্যাজ হ্যাপেন্ড, সেগুলো কি টেন্সে লিখবে তোমরা জানো, ইট শুড বি রিটেন ইন দ্য পাস্ট টেন্স। কিন্তু যখন একটা ইন্ট্রোডাকশন হচ্ছে বা যখন কনক্লুশন হচ্ছে তখন কিন্তু উই গিভ আ জেনারেলাইজড ভিউ অফ দ্য পার্সন। লাইক রবীন্দ্রনাথ টেগোর ইজ ওয়ান অফ দ্য গ্রেটেস্ট পোয়েটস অফ দ্য ওয়ার্ল্ড, উই মে সে, ইন্ডিয়া তো বটেই। তো তখন কিন্তু আমি ইজ করব, কেন রবীন্দ্রনাথ ঠাকুর যে সর্বশ্রেষ্ঠ কবি এটা কিন্তু প্রতিষ্ঠিত একটা ফ্যাক্ট আমি বলছি। সুতরাং ইন্ট্রোডাকশন যখন আমি দিচ্ছি তখন কিন্তু আমি প্রেজেন্টে লিখবো। আবার লাস্টে যখন কনক্লুশনে আমি যদি লিখি যে হিজ বার্থডে ইজ সেলিব্রেটেড এভরি ইয়ার অল ওভার দ্য ওয়ার্ল্ড, তখনও কিন্তু একটা জেনারেলাইজড হচ্ছে, অর্থাৎ তার জন্ম তার হয়ে গেছে কিন্তু তার জন্মদিন কিন্তু সেলিব্রেটেড এখনো হয়ে যাচ্ছে, তাই জন্য সেটা প্রেজেন্ট টেন্সে হবে। আমি এগুলোও তোমাদের যখন এক্সাম্পলটা তোমাদেরকে ডেভেলপ করে দেখাবো তখন কিন্তু আমি আবার করে এগুলো তোমাদেরকে বলে দেবো। এরপরে এটা হলো যে তুমি বায়োগ্রাফি লিখতে গেলে অবভিয়াসলি তুমি অন্য কাউকে নিয়ে লিখছো, তাই জন্য ইট শুড বি ইন দ্য থার্ড পার্সন, হি শি, সেরকম যেরকম রেলেভেন্ট হচ্ছে সেভাবে তোমাকে করতে হবে। আরেকটা ভেরি ইম্পর্টেন্ট থিং ইজ দ্য ক্রোনোলজিক্যাল অর্ডার শুড বি মেনটেন্ড, অর্থাৎ যে পয়েন্টসগুলো দেওয়া আছে, তার জন্ম হয়েছে, তার মা বাবাকে, তার এডুকেশন কোথায়, তারপরে সে কি কাজ করেছে, সে কোথায় কাজ করে, এইগুলো যেরকম যেরকম অর্ডারে থাকে সেইটা কিন্তু তোমাকে মেনটেন করতে হবে, বিকজ দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। এবং তোমরা একটা সুটেবল টাইটেল দেবে, অর্থাৎ রবীন্দ্রনাথ ঠাকুরকে নিয়ে কিন্তু একটা প্যারাগ্রাফ বা একটা বায়োগ্রাফি তোমাদের লিখতে দিতেই পারে, কিন্তু যে পয়েন্টসগুলো দিচ্ছে সেগুলো কিন্তু তোমাদের কোনোটা হতে পারে যে শুধু গীতাঞ্জলিকে নিয়ে বলছে, কোনোটা হচ্ছে রবীন্দ্রনাথ টেগোর অ্যাজ সার্বিকভাবে তিনি কিরকম কবি ছিলেন, অর্থাৎ হেডিংটা কিন্তু আমরা যে প্যাসেজটা লিখছি সেটার সাথে রেলেভেন্টলি দেওয়ার চেষ্টা করব। এবার তোমাদেরকে আমি তোমরা স্ক্রিনে দেখতে পাবে একটা হিন্টস দেওয়া আছে, রাইট আ বায়োগ্রাফি অন সর্বপল্লী রাধাকৃষ্ণন বেসড অন দ্য ফলোয়িং হিন্টস ইন অ্যাবাউট 100 ওয়ার্ডস। এখানে দেখো পরপর ডেট অফ বার্থ প্লেস কোথায়, তার এডুকেশন, সার্ভিস এবং তার যে কাজ, তিনি ভাইস প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া ছিলেন, পরবর্তীতে তিনি প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া হয়েছেন, ভারত রত্ন তিনি পেয়েছেন, এবং তোমরা সকলে জানো স্কুলে তোমরা টিচার্স ডে খুব ধুমধাম করে করো এবং সেটা তার জন্মদিনে পালিত হয়। এই তথ্যগুলো কিন্তু পয়েন্টস আকারে দেওয়া আছে। এবার আমরা নেক্সট যেটা তোমাদের জন্য আমি ডেভেলপ করেছি সেটা তোমরা দেখো। ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন ইজ আ ওয়েল নোন স্কলার, টিচার অ্যান্ড প্রমোটার অফ এডুকেশন ইন ইন্ডিয়া। এটা আমি টানা যেরকম লিখেছি পড়ে যাচ্ছি, তারপরে তোমাদেরকে এক্সপ্লেন করব। হি ওয়াজ বর্ন অ্যাট থিরুত্তন in Tamil Nadu on 5th September in 1888. He completed his education from Madras Christian College. He served as a professor of philosophy at Presidency College, Chennai, Calcutta University and Oxford University. He was an ambassador to the USSR in the year 1949. He served as the Vice President of India for 10 years from 1952 to 1962 and then went on to become the President of India from 1962 to 67. He received the Bharat Ratna Award in 1954. Since 1962, Teachers' Day is celebrated on his birthday to honor him as an exemplary teacher. তোমরা এইটাতে নোটিস করবে আমি পয়েন্টস থেকে যে ডেভেলপ করেছে জিনিসটা যতটা সম্ভব কিন্তু একদম ইজি ল্যাঙ্গুয়েজে সিম্পল সেন্টেন্স করার চেষ্টা করেছি। মাঝে মাঝে অনেক বেশি সেন্টেন্স এড়ানোর জন্যে হয়তো কোথাও কোথাও কম্পাউন্ড সেন্টেন্স করেছি একটা অ্যান্ড লাগিয়ে, কিন্তু বেসিক্যালি ইট ইজ অল সিম্পল সেন্টেন্সেস। সেটাও তোমরা মাথায় রাখবে যে লেখার সময় যত বেশি সিম্পল সেন্টেন্স লিখবে তত কিন্তু সেন্টেন্স কনস্ট্রাকশনের যে মিস্টেক্সগুলো আছে সেগুলো তোমাদের কম হবে। এরপরে আমরা আসবো যেগুলো কমন এরার্স হয়। নাম্বার 1 এরার হলো টেন্স নিয়ে হয়। টেন্স তোমাদেরকে আমি যখন
এর খানিকক্ষণ আগেই তোমাদের বলছিলাম যে বায়োগ্রাফি ইউজুয়ালি পাস্ট টেন্সে লেখা হয়, কিন্তু ইন্ট্রোডাক্টরি এবং কনক্লুডিং রিমার্কস যেটা হয় সেটা কিন্তু প্রেজেন্ট টেন্সে হয়। তোমরা আবার স্ক্রিনে দেখো, এখানে লেখা আছে ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন ইজ আ ওয়েল নোন স্কলার, টিচার অ্যান্ড প্রমোটার অফ এডুকেশন ইন ইন্ডিয়া। এইটা কিন্তু একটা ইটার্নাল ট্রুথ বা একটা ট্রু স্টেটমেন্টের কথা বলা হচ্ছে, একটা ফ্যাক্টের কথা বলা হচ্ছে, সেই জন্য এইটা কিন্তু ইজ রয়েছে। দেখো ইজটা তাই জন্য প্রেজেন্ট টেন্সে আছে বলে এটা রেড দিয়ে বক্স করা আছে। তারপরের সেন্টেন্সটাই তোমরা দেখো, হি ওয়াজ বর্ন অ্যাট তিরুত্থানি ইন তামিলনাড়ু। এখানে কিন্তু দেখো ওয়াজ বর্ন আছে, এখানে তার জন্মটা অলরেডি হয়ে গেছে। আবার দেখো কনক্লুডিং লাইনস আছে, লাস্টের দুটো সেন্টেন্স যদি তোমরা দেখো, হি রিসিভড দ্য ভারত রত্ন অ্যাওয়ার্ড ইন 1954, অর্থাৎ 1954-এ তিনি অলরেডি পেয়ে গেছেন ওটা, তাই জন্য রিসিভড আছে, টেন্সটা ইডি আছে, পাস্ট টেন্স আছে। আবার যখন আমি লিখছি যে তার বার্থডেটা ইজ সেলিব্রেটেড অন সিন্স 1962, টিচার্স ডে ইজ সেলিব্রেটেড অন his birthday to honor him as an exemplary teacher, তখন কিন্তু যেহেতু টিচার্স ডেটা তার জন্মদিনে পালন করা হয়ে থাকে, ইট ইজ আ কন্টিনিউয়াস প্রসেস, তাই জন্য এটা কিন্তু প্রেজেন্ট টেন্সে দেওয়া আছে। তাই জন্য তোমরা যখন লিখবে তখন কিন্তু এইটা তোমাদেরকে খুব খেয়াল করে লিখতে হবে, টেন্সের ব্যাপারটা। নেক্সট আছে প্রিপোজিশন, প্রিপোজিশন অফ টাইম অ্যান্ড প্লেস। এইখানে আমরা দেখবো অ্যাট, ইন, অন একটা টেবিল রয়েছে। এটা আমাদের মনে রাখতে হবে যে যখন আমরা ইন ব্যবহার করছি প্লেসের ব্যাপারে, যেরকম আই লিভ ইন কলকাতা, এটা যখন আমি লিখলাম আমি ইন লিখলাম, কিন্তু আমি যখন লিখছি আমি কোথায় থাকি, লাইক আই লিভ অ্যাট পার্ক স্ট্রিট ইন ইন্ডিয়া, ইন কলকাতা, যখন আমি বড় একটা জায়গার কথা বলছি তখন কিন্তু ইন হচ্ছে, তারপরে যখন আমি ছোট জায়গার কথা লিখছি তখন কিন্তু অ্যাট হচ্ছে। এইটা তোমরা কেন মনে রাখবে, আবার আমি তোমাদেরকে ওই স্লাইডটাতে ফেরত যাচ্ছি, যেখানে দেখো লেখা আছে হি ওয়াজ বর্ন অ্যাট তিরুত্থানি ইন তামিলনাড়ু, অর্থাৎ তামিলনাড়ু কিন্তু একটা ব্রডার স্টেট, যেটার অন্তর্ভুক্ত হলো একটা ছোট জায়গা তিরুত্থানি, তাই জন্যে তিরুত্থানি হলো তামিলনাড়ুর অন্তর্ভুক্ত, তাই জন্য কিন্তু তামিলনাড়ু বৃহত্তর, ইটস আ বিগার প্লেস, তাই জন্য ইন আছে, কিন্তু তিরুত্থানিটা আরো মোর স্পেসিফিক প্লেস অফ বার্থ, তাই জন্য অ্যাট আছে। তো তোমরা এই দুটো মনে রাখলে কিন্তু এইখানে অ্যাট আর ইনের যে প্রয়োগটা আছে সেটা তোমাদের ভুল হবে না। এবং নেক্সট হলো প্রিপোজিশন অফ টাইম। সেখানে টাইমের ক্ষেত্রে ইনটা আমরা কখন ব্যবহার করি, যখন ধরো 1947 আমরা ইন্ডিপেন্ডেন্স পেয়েছি, ইন্ডিয়া গট ইন্ডিপেন্ডেন্স ইন 1947, কিন্তু যখন আমি একটা স্পেসিফিক ডেটের কথা বলছি অন 15th অগস্ট ইন 1947 আমি কিন্তু বলছি, তার মানে আবার এটার ক্ষেত্রেও তাই হচ্ছে, আমি যখন স্পেসিফিক্যালি ডেটটা বলে দিচ্ছি তখন কিন্তু ওটা অন হচ্ছে, বা আরো স্পেসিফিক্যালি যখন বলা হয় তখন অ্যাট হয়, অ্যাট মিডনাইট, অন 15th অগস্ট অ্যাট মিডনাইট এরকম যদি বলি তখন আরো স্পেসিফিক্যালি আমি বলছি তখন অ্যাট হবে, ইন 1947 গোটা ইয়ারটার কথা বলা হচ্ছে। তাহলে এইটা যদি আমরা দেখি এটা আমরা কি করে অ্যাপ্লাই করব আমাদের ওই ডেভেলপড যে বায়োগ্রাফিটা আছে সেটাতে। এখানে দেখো লেখা আছে অন 5th সেপ্টেম্বর ইন 1888 he was born at তিরুত্থানি in তামিলনাড়ু, এটা তো তোমরা প্রিপোজিশন অফ প্লেস বুঝতে পারলে। তারপরে আছে অন 5th সেপ্টেম্বর, স্পেসিফিক্যালি ডেটটা যখন বলছি তখন কিন্তু এটা অন হচ্ছে, আর কোন সাল যখন বলা হচ্ছে তখন এটা ইন হচ্ছে। তাহলে আমরা এই দুটো কিন্তু খুব ভালো করে মনে রাখতে হবে। এরপরে আছে ইমপ্রপার সেন্টেন্স কনস্ট্রাকশন, যেটা তোমাদেরকে বলেছি যত বেশি তোমরা সিম্পল সেন্টেন্সেস ইউজ করবে তত কিন্তু ইউ ক্যান অ্যাভয়েড মেকিং মিস্টেকস, তাই জন্য অ্যাভয়েড কনস্ট্রাক্টিং কমপ্লেক্স সেন্টেন্সেস। আরেকটা আমরা খাতা দেখতে গিয়ে এটা ভীষণই খেয়াল করি যে তোমাদের যেরকম পয়েন্টস দিয়ে পরপর পরপর বুলেটস দিয়ে দেওয়া থাকে, পয়েন্টসগুলো যেগুলো হিন্টস দেওয়া থাকে, আরেকটা দেওয়া থাকে হাইফেন দিয়ে দিয়ে, ড্যাশ দিয়ে দিয়ে। অনেক ক্ষেত্রেই দেখা যায় যে স্টুডেন্টসরা ওই হাইফেনগুলোকে তুলে দেয়, ডটগুলোকে তুলে দেয়, সেন্টেন্স কিছু করে না, ওই জাস্ট যেটা কোয়েশ্চেনে আছে সেটা লিখে দেওয়া হয়, সেটাতে কিন্তু তোমাদেরকে নম্বর দেওয়া যাবে না, কেননা বেসিক্যালি এগুলো ফ্রেজেস থাকে,
তোমাদের একটা কম্প্যাক্ট প্যারাগ্রাফ বায়োগ্রাফি হিসেবে লিখতে হলে ইট শুড বি কমপ্লিট মিনিংফুল সেন্টেন্সেস। তাই জন্যে জটিং ডাউন দ্য পয়েন্টস অনলি উইল ফেচ ইউ নো মার্কস। এরপরে আছে ভোকাবুলারি, অর্থাৎ ইউ মে হ্যাভ মেনি নিউ ওয়ার্ডস উইচ ইউ ফাইন্ড ইন দ্য প্যাসেজ, যেগুলো তুমি বুঝতে পারছো না। এবং এটা কিন্তু শুধু তোমাদের যে এই রাইটিংটা করতে গিয়ে হয় তা নয়, এই যে হিন্টস যে পেলে, সেখানে আননোন ওয়ার্ডস পেলে, ইট ইজ নট অনলি দ্যাট, তোমাদের যে আনসিন কম্প্রিহেনশন আছে সেটাতেও কিন্তু ভীষণ রয়েছে এই ব্যাপারটা। এটারও একটা রেমেডি রয়েছে, এটাও বারবার পড়ে কিভাবে তার মিনিংটা বুঝতে হয় সেটা আমি যখন রেমেডিয়াল মেজার্স এক্ষুনি আলোচনা করব তখন বলবো। আরেকটা পয়েন্ট হলো মেমোরাইজিং বায়োগ্রাফিজ। ক্লাসে আমরা গিয়ে দেখি, তোমরাও নিশ্চয়ই করে থাকো এটা, ম্যাম বা স্যার আমাদেরকে কিছু কমন বলে দিন যেগুলো আসবে, যেগুলো আসতে পারে। বায়োগ্রাফিজ বা প্যারাগ্রাফস রাইটিং স্কিল কিন্তু মুখস্থ করার জিনিস নয়। ইটস নট সামথিং which you can memorize. তুমি রবীন্দ্রনাথ ঠাকুরের এত বড় জীবনের কোন অংশটা তুমি মেমোরাইজ করবে? ইউ ডু নট নো which points will come. সেক্ষেত্রে কি হবে? ইউ শুড ডেভেলপ ইয়োর রাইটিং এবিলিটি। তোমাকে এটা মনে রাখতে হবে যে যখন তোমাকে একটা রাইটিং শেখানো হচ্ছে, যখন তোমাকে বায়োগ্রাফি শেখানো হচ্ছে, ইট ইজ বিকজ অফ আ ওয়াইডার থট। তুমি কিভাবে পরবর্তীকালে ফিউচারে যখন তুমি কাজ করতে যাবে তখন তুমি কিভাবে এটাকে ইউটিলাইজ করতে পারবে। তখন তো তুমি মুখস্থ করে যদি এটা চালিয়ে দাও, পরীক্ষায় নম্বর কোনোভাবে তোমার কমন এসে পেয়ে যেতে পারো, কিন্তু আননোন কিছু এলে বা আমরা ব্রডার ওয়ার্ল্ডে যখন প্রবেশ করছি তখন কিন্তু তোমাকে আননোন জিনিসই লিখতে হবে। তাই রাইটিং স্কিলটা যদি তুমি ডেভেলপ না করো তাহলে কিন্তু মেমোরাইজিং উইল নট হেল্প ইউ। তাই জন্যে এবার তোমাকে রেমেডিয়াল মেজার্সে বলবো যে প্র্যাকটিস মেক্স আ ম্যান পারফেক্ট। এই রাইটিংগুলো, যে কোনো ধরনের রাইটিং ইনক্লুডিং বায়োগ্রাফিজ, দ্য অনলি ওয়ে টু ডেভেলপ দিস স্কিল ইজ রাইটিং অগেন অ্যান্ড অ্যাগেন অ্যান্ড অ্যাগেন। বারবার প্র্যাকটিস করে যেতে হবে এবং অনলি দেন ক্যান ইউ অ্যাচিভ ইয়োর স্কিল। এবং ভোকাবুলারির ক্ষেত্রেও প্রচুর, এটা সকলেই আছে। আমরাও যখন এখন কোনো বই পড়তে যাই, there may be many words which we have not come across till now. তখন ওটার মিনিংটা গ্রাস্প করার কি উপায়? আমি পুরো দেখবো যে প্যাসেজটা কি বলতে চায়। বারবার তুমি আগের লাইন পরের লাইন, বা এক্ষেত্রে আগের হিন্ট পরের হিন্ট, বা যার সম্বন্ধে বলা হচ্ছে সেই জিনিসটা তুমি যদি বোঝার চেষ্টা করো, যে প্যাসেজটা দেওয়া আছে তার নির্যাস যদি তুমি পেতে চেষ্টা করো, তাহলে কিন্তু খানিকটা মিনিংটা গেস করা যায়। এবং সেই গেসিং থেকে কিন্তু অন্তত তুমি পুরো নির্ভুল না হলেও তুমি কিন্তু খানিকটা জিনিস করে ফেলতে পারবে সঠিকভাবে। তাই জন্য রিড ইট অ্যাগেন অ্যান্ড অ্যাগেন অ্যান্ড প্র্যাকটিস রাইটিং অ্যাগেন অ্যান্ড অ্যাগেন। এটা হলো মোটামুটি আমাদের বায়োগ্রাফি সম্বন্ধে যা কিছু পদ্ধতি একটুখানি ডেভেলপ করার মতো, যেগুলো তোমাদেরকে মার্কস এনে দেবে। তোমরা তো নিশ্চয়ই তোমাদের বইয়ের পেছনে যে কম্প্রিহেনশনে যে এক্সারসাইজেসগুলো দেওয়া আছে সেগুলো নিশ্চয়ই করবে। আমি তোমাদের জন্য স্ক্রিনে একটা হোম অ্যাসাইনমেন্ট দিচ্ছি। এটা মনোহর আইচ এনার উপরে। ডেভেলপ দ্য ফলোয়িং ইনফরমেশন অ্যান্ড রাইট আ বায়োগ্রাফি অফ মনোহর আইচ উইদিন 100 ওয়ার্ডস। এটা তোমরা বাড়িতে লেখার চেষ্টা করবে। এখানেও পয়েন্টসগুলো দেওয়া আছে পরপর পরপর। তোমাদের যদি ওনার সম্বন্ধে কিছু জানা থাকে, অ্যাড টু দ্যাট, বাট রিমেম্বার এগেন যেগুলো আমরা জানলাম, যেগুলো আমরা পড়লাম, সেইগুলোকে অ্যাপ্লাই করে তোমরা করার চেষ্টা করবে। তোমরা বাংলার শিক্ষার যে পোর্টাল আছে সেটাতে গিয়ে কিন্তু আবার এই ভিডিওগুলো দেখে আবার তোমরা এগুলোকে রিভাইজ করে নিতে পারো, আবার জেনে নিতে পারো। আই হোপ তোমরা সকলে ভালো থাকবে এবং আমরা একসাথে এই যে করোনার বিরুদ্ধে লড়াই করছি সেটাতে জয়ী হয়ে নিশ্চয়ই আবার একসঙ্গে ক্লাসরুমে মিলিত হব। ততদিনে পড়াশোনা কিন্তু তোমরা চালিয়ে যেও। খুব কঠিন সময়ে দেখবে পড়াশোনা করলে মন ভালো থাকবে, নিজেদের ভালো থাকবে এবং এই সময়টার সাথে লড়াই করার অনেক সাহস তোমরা পাবে। স্টে সেফ, স্টে হেলদি। থ্যাংক ইউ সো মাচ।